কাছে একটু বিষয়টা তুলে ধরি যে কেন ভোটের শুরুতেই বিএনপি ৭টা আসন হারিয়ে ফেলছে। আরেকটা বিষয় এখানে বলে দিই, তারেক জিয়া ছবি দিছি, কিন্তু তারেক জিয়ার ছবিটা কেন দিছি, এই ছবিটা এই কারণে দেওয়া হয়েছে যে এই ছবিটা নিয়ে অনেক নেতা, বিশেষ করে আমাদের এক সিনিয়র ভাই উপজেলা পর্যায়ের এক নেতা, উনি পোস্ট দিয়েছেন যে তারেক জিয়া নাকি ফিরে আসছে। তবে এইটার তথ্য সম্পর্কে যতটুকু জানলাম যে আসলে তারেক জিয়া দেশে ফিরছেন না। এটা আসলে তার মানে আগের অথবা এআই ছবি, এটার সাথে কোনো বাস্তবতা নেই। তো যাই হোক, এটা আমার বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো বিএনপি কেন ৭টি আসন শুরুতেই হারিয়ে ফেলতেছে। তো সেটা যদি আমি বলি, তাহলে আপনাকে আগে প্রথম বলতে হবে যে এইবার বিএনপির সবচাইতে বড় গলার কাটা যেটা, তার নাম হলো আরপিও, পাবলিক অফ দা পিপল, কি বলে এটা আপনার, আরপিও। আরপিও হচ্ছে আপনার রিপ্রেজেন্টেশন অফ পাবলিক অর্ডার, যার পুরো নাম। তো এই সংশোধনটা বিএনপির জন্য মহা বিপদ একটা দিকে নিয়ে আসছে, বলতে পারেন যে রীতিমতো গলার কাটা। আর এই গলার কাটাই মূলত বিএনপি ৭টি আসন মানে ভোটের শুরুতেই তারা হারিয়ে ফেলতেছে। আপনি তো অনেক বেশিও এটা হতে পারে, আবার কমও হতে পারে। আর কারণ হলো যে এখন পর্যন্ত বিএনপি ৭টা আসন তারা মানে ছাড়ার মতন বা ছাড়বেন শরিকদের, সে কথা বলছেন। তো শরিকরা ছাড়লে শরিকদের কাছে ধরেন শরিক হিসাবে কে আছে, ধরেন এনসিপি আছে, এনসিপি বাদে আর কেটা আছে, আহ, আপনারা শুনছেন যে এলডিপি আছে, তারপরে হলো আপনার ওই যে আহ, আন্দালিব রহমান পার্থ আছে, আন্দালিব রহমান পার্থর দল। তো এরকম যে দলগুলো, এই যে ছিন্নে ছুটা ফোটা যে দলগুলো আছে, এমনকি বাম জোট জুনায়েদ সাকি সহ এই যে যে জোটগুলো আছে, যেগুলো আসলে বিএনপির সাথে যুক্ত হচ্ছে চাচ্ছে, এই জোটগুলো আসলে এই আরপিওর নিয়ম অনুযায়ী, এই যে সংশোধিত যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনি যে কোনো দলের সাথে যুক্ত হতে পারবেন। কিন্তু আপনি যে দলের সাথে যুক্ত হয়েছেন ওই দলের প্রতীক আপনি ব্যবহার করতে পারবেন না। এটা একটা বড় ফ্যাক্ট হিসেবে দাঁড়িয়েছে, এবং ইতিমধ্যে সংঘাত, ঝাড়ু মিছিল, এই সমস্ত বিষয় কিন্তু আমরা ইতিমধ্যেই আমরা দেখেছি। আমরা ওই যে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু আমরা দেখেছি যে জুনায়েদ সাকির বিরুদ্ধে যেটা হয়েছে, ঝাড়ু মিছিল হয়েছে। তো আমরা একটু আপনার দেখি, সাকির বিরুদ্ধে হচ্ছে আপনার ঝাড়ু মিছিল, কই ঝাড়ু মিছিল হয়েছে। তো একই রকম ঘটনা কিন্তু আপনার এই যে কি বলে এটাকে, আহ, আপনার এই যে ভুলে গেলাম, না আপনার এই যে উম সেম কাহিনী ঘটছে নারায়ণগঞ্জ সহ যে সমস্ত জায়গায় বলা হয়েছে যে বিএনপি তার শরিকদের আসন ছেড়ে দিবে, সেই সমস্ত জায়গায় কিন্তু এই ঝাড়ু মিছিল হয়েছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন ঘটনা কিন্তু ঘটছে। তো চলেন আমরা একটু ওই ঝাড়ু মিছিল একটু দেখে আসি। হ্যাঁ, ঝাড়ু মিছিলটা একটু দেখা দরকার, চলেন। এখন হচ্ছে সামনে নির্বাচন আসন্ন, এই কারণে ওনাকে যদি আমরা বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে কিছু ওনাকে বা ভয়ভীতি দেখাইতে পারি, হয়তো উনি বাঞ্ছারামপুর আসনে না লড়ে ওরা ভাবতেছে যে অন্য আসনে হয়তো লড়তে পারে, এই কারণে এদের উদ্দেশ্য প্রণীতভাবে এটা করতেছে। মূলত ভাবে ধরেন বিএনপির একটা অংশ ওরা এই কাজটা চালিয়েছিল। আচ্ছা, আমি এতটা প্লে করতে যাচ্ছি না, আমি একটু অল্পই রাখতে চাচ্ছি। তো এইরকম ভাবে আসলে এই আরপিওর যে গ্যারাগল রয়েছে, আরপিওর যে প্যাচটা রয়েছে, এই প্যাচের কারণে দেখা যাবে যে শুরুর দিকে বিএনপি বেশ বড় ধরনের একটা ঘাটতির মধ্যে পড়ে যাচ্ছে। এবং এই সমস্ত জায়গায় একটা ঘটনা হলো যে জামায়াত ইসলামী এবার কিন্তু আসলে সারা বাংলাদেশে এভারেজ লেভেলের জনপ্রিয়তা আছে। এভারেজ লেভেল কেন? কারণ এটা একটা জোয়ার হিসেবে কাজ করতেছে মানুষের মধ্যে। এই যে জামায়াত ইসলামীকে এই যে নিপীড়ন নির্যাতন করা হয়েছে, আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতন একজন আলেমে দিনকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে,
এবং বিএনপির আমরা এর আগে দেখেছি আওয়ামী লীগের সময় মানে দেখলেই কি বলে এটাকে আপনার জামাত শিবিরের লোক দেখলেই তাদেরকে গ্রেফতার করা হতো। তারপরে হলো আপনার যদি কোথাও কোনো মানে দেখা গেছে যে কোথাও যদি একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বিয়ের অনুষ্ঠানেও যদি দেখা গেছে যে কেউ বলতো যে ওখানে আপনার ওই জামাতের লোক আছে, শিবিরের লোক আছে, সে বিয়ের মধ্যে থেকেও ধরে নিয়ে আসতো, জানাজার মঠ থেকে ধরে নিয়ে আসতো। তো এই সমস্ত কারণে আসলে বিএনপির তুলনায় দেখা গেছে জামাত ইসলামী একটু বেশি নির্যাতিত হয়েছে। মানুষের মধ্যে এই এই যে একটা মানে কি বলে এটাকে, এটা হচ্ছে আপনার সহানুভূতি, সেই সহানুভূতিটা কিন্তু একটু জামাত ইসলামী বিএনপির তুলনায় বেশি পাচ্ছে। আর একটা বিষয় হলো যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা এভুলেশন, এভুলেশন মানে হলো যে একটা পরিবর্তন, একটা চলে আসছে, একটা বিপ্লব ঘটে গেছে। সেটা হলো যে এটার কারণও হলো যে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ কি জিনিস, ধর্ম নিরপেক্ষতা কতটা খারাপ, ভারত বাংলাদেশের কত বড় শত্রু, সবকিছু কিন্তু আপনার দেখা গেছে যে মানুষজন কিন্তু এটা বুঝে গেছে। কারণ দেশের সম্পদ লুট করেছে কে? আওয়ামী লীগ। দেশে ইসলামের উপর হামলা করেছে কে? আওয়ামী লীগ। দেশে আলেম হত্যা করেছে কে? আওয়ামী লীগ। এরা কি ছিল? এরা ওই মুক্তিযুদ্ধের নাম বলতো, মুক্তিযুদ্ধের নাম বলে তারা এই সমস্ত ব্যবসা ধান্দাবাজি করতো এবং ব্যাংক লুট করতো, দেশের সম্পদ লুট করতো, সাধারণ মানুষের উপর ভ্যাট ট্যাক্স বসিয়ে দিয়ে জিনিসপাতির দাম বৃদ্ধি করতো, চাঁদাবাজি লুটপাট সব কিছু করতো। তো এই সমস্ত কারণে দেখা গেছে যে মানুষ কিন্তু তাদের প্রতি মহাবিরক্ত, মহাবিরক্ত, এবং যার কারণে তারা চায় যে ইসলামিক যে শাসন ব্যবস্থা আছে সেই ইসলামিক শাসন ব্যবস্থাটা চলে আসুক। তো এই কারণেই কিন্তু মূলত এখানে একটা বড় ধরনের একটা পরিবর্তন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে তারা কিন্তু চাচ্ছে আহ খুব ভালোভাবে কিন্তু তারা চাচ্ছে যে বাংলাদেশে একটা ইসলামী ব্যবস্থা চলে আসুক, বাংলাদেশের মানুষ ইসলামী শাসন সেটা দেখুক। আর ইসলামী শাসনের কথা যখন বলা হয় তখন কিন্তু জামায়াত ইসলামী আছে সবচাইতে সবার আগে। বাকি যে দলগুলো আছে তাদের অবস্থান বেশ অজনপ্রিয়, বা এমন জায়গা আছে তাদের মানে কার্যক্রমই নাই। তো জামায়াত ইসলামী প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলা, সমস্ত জায়গায় কিন্তু তারা কাজ করে, সমস্ত জায়গায় কিন্তু তাদের কমিটি রয়েছে, তাদের লোক রয়েছে। তো যার কারণে জামায়াত ইসলামী এই মুহূর্তে এগিয়ে রয়েছে। আরেকটা বিষয় হলো যে আপনার জামায়াত ইসলামীর যে এই যে কি বলে এটাকে, জামাত ইসলামীকে বলে হলো যে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নেই, দুর্নীতির কোনো স্পর্শ নেই। তারা যে সমস্ত কাজ তাদেরকে সরকারি ভাবে দেওয়া হয় সেই সমস্ত কাজ বাজ কিন্তু তারা খুব মানে ন্যায় নিষ্ঠতার সাথে সাথে কিন্তু তারা এই কাজটা করে থাকে। তো ন্যায় নিষ্ঠতার সাথে যেহেতু এই কাজটা করে, এই কারণে মানুষের মধ্যে কিন্তু ভালো রকমের একটা মানে একটা সাড়া জাগানো একটা অনুভূতি কিন্তু আছে। মানুষ কিন্তু এই কারণে মানে এই যে লুটপাট দুর্নীতির বিপরীতে একটা স্বচ্ছ রাজনীতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং মানুষ এই কারণে জামায়াত ইসলামীকেও ভালোবাসতে শুরু করেছে। এছাড়া আপনার অমুসলিমদেরকে দেখা গেছে যে অনেকেই বিশ্বাস করে না, অমুসলিমদেরকে মানে অমুসলিমরা দেখা গেছে যে এদেরকে ব্যবহার করা হয়। যেমন আপনার আহ আওয়ামী লীগ সবসময় তাদেরকে বলতো যে তোমরা যদি আওয়ামী লীগে ভোট না দাও তোমাদের রক্ষা করার কেউ নাই, এই কথা বলে উল্টো তাদের উপরে হামলা করতো। ঠিক একই রকম অবস্থা দেখা গেছে বিএনপির উপর 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু মানে এই যে বিএনপি নেতা কর্মীরা আওয়ামী লীগে আপনার এই যে সংখ্যালঘু বা আপনার এই যে হিন্দুদের বাড়ি ঘরে হামলা করা, এই সমস্ত ঘটনা কিন্তু তারা ঘটিয়েছে। তো এই সমস্ত বিষয় সবকিছুর দিক থেকে চিন্তা ভাবনা করলে অমুসলিমরা বা সংখ্যালঘু ভোটের অংশটাও কিন্তু পাচ্ছে আপনার এই জামায়াত ইসলামী। তো এই সমস্ত বিবেচনা সবকিছুর দিক চিন্তা ভাবনা করে আপনি দেখেন যে এই মুহূর্তে কিন্তু জামায়াত ইসলামী সব দিক থেকে এগিয়ে রয়েছে। আপনি আবার একটা জিনিস খেয়াল করেন, বিএনপি এখন কিন্তু ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় না আসা সত্ত্বেও তারা বিভিন্ন জায়গায় হুমকি দামকি দিচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন তারা কি পরিমাণ গুজব, কি পরিমাণ তারা মিথ্যাচার এটা করতেছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এআই ভিডিও, ফটোগ্রাফ ভিডিও, ভুয়া ভিডিও, অথবা দেখা গেছে যে কোথাও কোনো একটা খারাপ মানুষ মাথায় টুপি দিয়ে একটা অপকর্ম করছে, ওটা ওটারই মানে জামাত হিসাবে চালায় দেয়। কোথাও একটা কোনো মানে দাড়ি টুপি মাথায় দিয়ে যে কোনো কিছু, যে কোনো লোক, ও আওয়ামী লীগের লোক, ওই যে ওলামা লীগ হোক বা ওলামা দল হোক, ওই যে এটা একটা হাস্যকর ব্যাপার। ওই যে এর আগে আপনার ওলামা দলের একটা কিলেগিলির একটা ভিডিও ভাইরাল হয়েছিল,
এই ওলামা দলের এই কিলাকিলির ভিডিওটা এখন কিন্তু বিএনপির লোক প্রচার করে, জামাতের লোক বলে যে মাথায় টুপি আছে। মানে এরা আস্তে আস্তে এত বেশি ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে, আলেম বিদ্বেষী হয়ে যাচ্ছে যে আসলে কোনটা আলেম না এইসব তারা দেখতেছে না। মাথায় টুপি থেকে অপকর্ম করলেই মনে করেন যে আপনার ওটা কি হয়ে গেল, ওইটা জামাতের লোক হয়ে গেল। ও আমাদের সিরাজগঞ্জে কিন্তু এই ঘটনা ঘটছে, আজকে একটা ভাইরাল হয়েছে ভিডিও। একজন মাথায় টুপি দেওয়া একটা মানুষ, সে একটা মহিলার সাথে খারাপ আচরণ করতেছে, অসংলগ্ন কাজ করতেছে। তো ওইটাকে প্রচার করতেছে যে সিরাজগঞ্জ জেলার কোন একটা ওয়ার্ডের সভাপতি। কি হাস্যকর ব্যাপার ভাই, উনি সভাপতি কোন ওয়ার্ডে সেটা উল্লেখ করা নাই, ওয়ার্ডের সভাপতি বলে জামাতের নাম বলে সেটাকে প্রচার করতেছে। বাস্তবতা কি? বাস্তবতা নাই, শূন্য। তো এই সমস্ত বিষয়ে কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে তাদের প্রতি মহা বিরক্ত। আলেমদের প্রতি এই যে আহ, বর্তমান অনলাইনে অ্যাক্টিভিটিস, যে বিএনপি পন্থী অ্যাক্টিভিটিস যে বিদ্বেষ, এই বিদ্বেষটা কিন্তু ভয়ঙ্কর। আচ্ছা, অনলাইনের কথা যখন আসলো, তো আমরা একটা একটা কাজ করি, আপনাদেরকে একটা ভিডিও দেখাই। এই মুহূর্তে বিএনপির সবচাইতে কি বলে মানে সবচাইতে শক্তিশালী মুখ, হ্যাঁ, বিএনপির পক্ষে, মানে বিশাল বড় হাইব্রিড তো এই বিএনপি। দেশে তো তার জেনে একটা শুনে বক্তব্য শুনি, জামাত দেখেন এই বক্তব্যে সে বলতেছে কি বলতেছে। সে বলতেছে যে জনগণ ভোট দিলে সে মানতে রাজি না। ঠিক আছে, তো চলেন আগে এই শাহেদ আলমের সেই বক্তব্যটা শুনি। শাহেদ আলম কিন্তু পোল্টিবাজ লোক। 2018 সালে ভোটের পর আমি ওনার ভিডিও নিয়মিত দেখি, সেই আপনার 2016-17 সাল থেকে ওনার মানে শুরু থেকে ওনার ভিডিও দেখি আমি। তো প্রথম থেকে বিএনপির পক্ষে ভালো ক্যাম্পেইন, 18 সালের নির্বাচন পর্যন্ত ব্যাপক ক্যাম্পেইন। ভোটের পর এমন পোল্টি মারছিল ভাই, তারেক জিয়াকে বলতো চেনে না, তারেক জিয়া মহাসচিব নাকি এটা সেটা, এই সমস্ত তাং বাং করে উনি ভিডিও বানাতেন। এবং ওর সাথে ওই আরেকটা সাংবাদিক বর্তমান উপদেষ্টা হয়েছে, উপদেষ্টাদের সহযোগী হয়েছে, ওনারই সাথে থাকে। তো ওইটাও মনে করেন ওনার সাথে গাল মিলিয়ে চিবিয়ে চিবিয়ে মিথ্যা কথা বলতো। তো তাও কথা একটু আগে শুনি, আগে দেখেন কি বলে। জামায়াতকে ভোট দিল নাকি উনি ক্ষমতা দিতে রাজি না, শোনেন। জামাত ইসলামের মতো একটা চরম প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাতে তুলে দিতে পারি না। জনগণ চাইলে যেতে পারে। জনগণ চাওয়াটা খুবই ক্রিটিক্যাল একটা জায়গা। আই ডু ডিসএগ্রি উইথ দ্যাট। আপনি সবগুলো স্ট্রিম বন্ধ করে এক সেকেন্ড দাঁড়ান, আমার একটু একটু মানে সাউন্ড একটু সমস্যা হচ্ছে আমার এখানে। আমি একটুখানি একটু সময় নিতে চাচ্ছি। একটু এই যে ভিডিওটা দেখতেছিলাম, ভিডিওটা একটু দেখি, হ্যাঁ। ভিডিওটা শাহেদ আলমের সেই বিখ্যাত ভিডিওটা, এটা না দেখলে আসলে হচ্ছেই না। তো আমি ক্ষমতা আমি জেনে শুনে জামাত ইসলামের মতো একটা চরম প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাতে তুলে দিতে পারি না। জনগণ চাইলে যেতে পারে। জনগণ দেখেন এখানে উপস্থাপক কিন্তু প্রশ্ন করছে যে জনগণ যদি চায় তাহলে কিন্তু যেতে পারে। তো জবাবে কি বলে দেখেন। চাওয়াটা খুবই ক্রিটিক্যাল একটা জায়গা। আই ডু ডিসএগ্রি উইথ দ্যাট। আপনি সবগুলো স্ট্রিম বন্ধ করে একজনকে সামনে রাখলেন, দুজনকে যে ভাই এই লোক বর্তমানে বিএনপির একজন, মানে কি বলবো, বিএনপির একজন বর্তমানে বুদ্ধিজীবী, অনলাইন অ্যাক্টিভিটিস 14 গোষ্ঠীর বুদ্ধির বহরটা দেখেন, পোর খাওয়া আওয়ামী লীগ। উনি মানে মানুষ ভোট দিবে জামাতকে, উনি এটা মানে নিতে রাজি না, এটা মানে ক্রিটিক্যাল। চলেন আগে বকবকানি শেষ পর্যন্ত আগে শুনি আগে। বেছে নাও এর মধ্যে, তারপর জনগণের দোহাই দিয়ে আপনি বললেন জনগণ তো বেছেই নিয়েছে। নো, দ্যাটস নট গণতন্ত্র। এরকম কি কোনো গেম চলছে কিনা? অফকোর্স এই গেম আছে। তো এই গেমের পার্ট না হলে কেন আজকে বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দলের মধ্যে সিলেক্টিভ রাজনৈতিক দল নির্বাচন করছে, সিলেক্টিভ রাজনৈতিক দল নির্বাচন করতে পারছে না? তাই না? আপনাকে পরিস্থিতি এমন জায়গায় তৈরি করা যে ওকে এই স্ট্রিম বন্ধ করলাম, এই স্ট্রিম বন্ধ করলাম, এই স্ট্রিম বন্ধ করলাম, এইটা বন্ধ করলাম, এইটা আছে এর মধ্যে থেকে যেটা আছে এক্সিস্টিং সবচেয়ে এলিজিবল গ্রহণযোগ্য তাকে আমি ডিমিন করলাম, ভিলিফাই করলাম এবং সবচেয়ে নষ্ট চরিত্র বললাম। সুতরাং
ক্লাসে 2 জন ছাত্র আছে, এর মধ্যে একজন বেছে নাও কোনটা নিবা। জাস্ট অল দিস। ভাই আমি আসলে ওর কথাটা নিতে পারি না। এই লোকগুলো বলে বিএনপির বর্তমান বুদ্ধিজীবী। ভাই বিএনপির কেন এই দূর অবস্থা, এই বিষয়টা আসলে মানে আপনি যদি একবার খেয়াল করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে বিএনপি আজকে এতটা মানে খারাপ অবস্থার মধ্যে কিভাবে গেল। এই প্রশ্ন যদি আপনি খুঁজেন তাহলে এই সমস্ত শাহেদ আলমদের কর্মকাণ্ড দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি ওর আরেকটা ভিডিও আছে, আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাতে চাচ্ছি। সেই ভিডিওটা হলো ওই 18 নির্বাচনের পরপরই 18 নির্বাচনের পরপরই উনি এই ভিডিওটা মানে পাবলিশ করছিল। ওই যে বললাম যে আরেকটা সাংবাদিককে সামনে নিয়ে, তো ওইখানে উনি তারেক জিয়াকে চেনে না এমন হাস্যকর ভাবে উপস্থাপন করতেছে। তারেক জিয়া নাকি মহাসচিব, নাকি তারেক জিয়া নাকি কি লন্ডনে থাকে, হ্যাঁ এইসব নিয়ে উনি এমন ভাবে কটাক্ষ করতেছিলেন। সেই কটাক্ষের পর আমি আসলে ভিডিওটা এই মুহূর্তে পাইলাম না, আপনারা হয়তো দেখে রাখতে পারেন। তো এই কটাক্ষ করা সেই লোকগুলো বিএনপি মানে তুলে নিয়ে আসছে তাদেরকে বুদ্ধিজীবী হিসাবে আজকে মানে করার জন্য। মানে এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমি জেনে শুনে জামাত বিএনপি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ দল। বিএনপিকে অবশ্যই ভালোবাসতে হবে, বাংলাদেশের প্রয়োজনে ভালোবাসতে হবে। তবে আওয়ামী লীগ মার্কা বিএনপি নয়, বেগম জিয়ার বিএনপি। কোন বেগম জিয়ার বিএনপি জানেন? যে বিএনপি কে বাংলাদেশের মানুষ ভালোবাসতো, এখন আর ভালোবাসে না। এবং এই বিএনপি সেই বিএনপির সাথে কোনো সম্পর্ক নাই। এই বিএনপি মানুষের মানে কি বলবো ভাই, আমি একটু বেগম জিয়ার একটু আমি একটা আবেগী হয়ে গেলাম। ওনার একটা ভিডিও আমার মনে হয় একটু শোনা দরকার, কারণ ওনার এই বক্তব্যটা না শুনলে আগে কি বিএনপি ছিল, মানুষ যে ভালোবাসতো সেই বিএনপি আর এই বিএনপি কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করছেন, এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন ফোর্স পাঠায় নাই? আসলে তো সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে। আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। গণতন্ত্র চাবেন না, দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন। এই গোলামি তো রাখবে না। লিন্দুক দর্জির ইতিহাসটা পড়ে দেখেন, সেও কিন্তু টেকে নাই বেশি দিন, তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে, দেশ বিক্রি করে। কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছে। এই মা বোনের কান্না, এই আলেম এতিমের কান্না, এই বিডিআর এর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে। কি বলবো, এই বিএনপি কোথায়? বাংলাদেশের মানুষ আজকে এই বিএনপি কে মানুষ খোঁজে, এই বিএনপি কে বাংলাদেশের মানুষ খোঁজে। এই বিএনপি আজকে অনুপস্থিত। আজকের বিএনপি বেগম জিয়ার বিএনপি নয়। আজকে বেগম জিয়া হাসপাতালে অত্যন্ত মানে ক্রিটিক্যাল অবস্থায় আছেন, ওনার জন্য মন থেকে দোয়া করি। একটা জিনিস খেয়াল করেন যে আপনার এই যে বেগম জিয়া, উনি যে রাজনীতিটা করতেন, এই রাজনীতিটা কেমন রাজনীতি, এটা বিষয়ে একটু জানা দরকার। চলেন একটু হাদি ভাইয়ের একটা ভিডিও দেখে, বেগম জিয়া কেমন রাজনীতি করতেন এটা আসলে একটু জানা দরকার। আমার চোখে সাইদি সাহেবের যখন রায় হলো তখন 2 দিনে 153 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো, কিন্তু জামাত ইসলামীর নেতা। বেগম জিয়া তখন সিঙ্গাপুরের ট্রিটমেন্টে ছিলেন। আমার স্পষ্ট মনে আছে উনি ট্রিটমেন্ট কমপ্লিট না করে উনি বাংলাদেশে ব্যাক করলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ওনাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করতে গেলেন, উনি গ্রহণ করলেন না। এসেই উনি অফিসে ব্রিফ করলেন, হরতাল ডাকলেন এবং উনি প্রথম বললেন। আপনারা কিন্তু চাইলে কমেন্টস করতে পারেন এবং আপনাদের কমেন্টস এর উত্তর আমি দেব, সরাসরি কথা বলতে পারেন, অসুবিধা নাই, কমেন্টস করতে পারেন, আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন, আমি আছি আপনাদের এই বিষয়ে। গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশে। আমার মনে আছে বাংলাদেশের তাবৎ বুদ্ধিজীবীরা ডিকশনারি খুলে, এনসাইক্লোপিডিয়া খুলে বসলেন, জেনোসাইডের সংজ্ঞা জানে না, খালেদা জিয়া হচ্ছেন অশিক্ষিত, সুতরাং উনি এটাকে গণহত্যা বলতে পারেন না, ভুল বলেছেন। বেগম জিয়াই একমাত্র তখন বললেন না এটা গণহত্যা হয়েছে। দেখেন কতজন মানুষ মরে গেছে, সেভাবে গণহত্যা হয় না। আপনি কিভাবে কিল করেছেন প্যাটার্নের উপরে গণহত্যা হয়। এই যে সাইদি সাহেবের ব্যাপারে, এবং এরপরে আমি আজকে মনে পড়ে যে কাদের মোল্লা সাহেবের যেদিন রায়টা হয়েছে, খন্দকার মাহবুব হোসেন
উনি ইন্তেকাল করেছেন, বাংলাদেশের সব থেকে প্রথিতযশা আইনজীবীদের একজন, যিনি বিএনপির বড় নেতা ছিলেন। বেগম জিয়া ওনাকে নিজে ফোন করে বলেছেন যে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য, এবং কাদের মোল্লা সাহেবের ফাঁসি যেই রাতে হওয়ার কথা ছিল সেদিন একদিন পিছিয়ে গিয়েছিল। তখন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সাথে খন্দকার মাহবুব স্যার প্রধান বিচারপতির বাসার সামনে রাত্রির দাঁড়িয়ে আছেন, সেই নিয়ে আবার কাগজপত্র নিয়ে। কি ভয়ার্থ চেহারা! বেগম জিয়া সারা রাত জেগে সে খবর নিয়েছেন, এটা আমরা তখন জানতাম যে। এবং আপনাকে এটা আমি একটা বলতে চাই যে দেখেন, ওনার মধ্যে যেটা সব থেকে ব্যাপার, মাতৃত্ব সুলভ আচরণ মধ্যে, এটা আমরা শিবিরের বড় ভাইদের কাছ থেকে শুনেছি যে একবার একটা বড় মুভ করার জন্য শিবির প্ল্যান করছিল, ছাত্রদল শিবির মিলে ক্যাম্পাসে একটা বড় মুভমেন্ট করবে আওয়ামী লীগের বিরুদ্ধে। খুবই রিস্কি ছিল, কিন্তু উপায় ছিল না। তো বেগম জিয়া শুনে তারপরে দেখেন, মানে অবাক করবার মতো যে উনি ওনার শুধু দলের এবং এই বাচ্চাদেরকে কি পরিমাণ ওন করেন। উনি উঠে বললেন যে করতে পারলে ভালো হইতো, কিন্তু আমার ছেলেরা মনে হয় পারবে না, ওদের জীবন ধ্বংস হয়ে যাবে। ছাত্র দলের ছেলেদের কথা বলছিলেন যে এই রিস্কে যদি ওরা ফেল করে যায় তাহলে ওদের জীবন ধ্বংস করে ফেলবে। তো এই জন্য আপনাকে বললাম, আজকে 1997 সালে বিবিসি বাংলা একটা ইন্টারভিউ করেছিল বেগম জিয়ার, এটা এখনো ইউটিউবে আর্কাইভে আছে। তো আমি সবাইকে বলি যে বাংলাদেশে যারা নতুন পলিটিক্স করতে চায়, আমি অন্তত 100 জনকে আমাদের বন্ধুদেরকে বলেছি এই ইন্টারভিউটা যেন শোনে। উনি তখন বিরোধী দলীয় নেত্রী, বিবিসি বাংলা তাকে প্রশ্ন করছে যে ভারত বিরোধিতাই কি একমাত্র আপনার বা বিএনপির রাজনীতি? বেগম জিয়া উঠে বললেন, আমরা ভারত বিরোধিতা করি। কি বলেছে? আমি বাংলাদেশের রাজনীতি করি, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি। বাংলাদেশের স্বার্থের কথা বলতে গিয়ে যদি কোনো দেশের বিরুদ্ধে যায় সেটা আমার কি দোষ? এবং শেখ হাসিনা 2008-এ নির্বাচিত হয়ে প্রথম যখন ইন্ডিয়া সফরে গেল, তখন বেগম জিয়া বললেন যদি দেশের জন্য ভালো কিছু করা হয়, আমি একদম শব্দটা ধরে বলতে পারি, তাহলে স্বাগত জানাবো। যদি কোনো ষড়যন্ত্রের চুক্তি করে আসা হয়, পথে কাঁটা বিছিয়ে দেব। পরের দিনই বাংলাদেশের সমস্ত মূলধারা মিডিয়া, যারা এখন বিরাট বিএনপি পন্থী হয়ে উঠেছে, তারা আর্টিকেল লিখলেন বেগম জিয়া এইখানে কাঁটা বলতে। আমি কিন্তু এই কথাটাই বলছি যে আজকে তারা বিশাল বিএনপি হয়ে গেছে। হাদি ভাই কিন্তু এই কথাই বললো, বিএনপি কিন্তু বিএনপি নাই। আপনি যে বিএনপি তারেক জিয়াউর রহমানের বিএনপি দেখছেন, খালেদা জিয়ার বিএনপি দেখছেন, ওই বিএনপি আর আজকের বিএনপি মেলাবেন, রাত দিন তফাৎ, কোনো মিল নাই। চলেন আর একটু শুনি। বলতে কি বুঝলেন? গ্রেনেড হামলা, বোমা বিছিয়ে দেবে হাসিনাকে। ওই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছে সেটাই বলছে। এই যে কোনো কিছুকে তোয়াক্কা না করে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারা, এবং ভাবেন তিনি কিন্তু একজন নারী, এবং একজন নারীর জন্য তার সন্তান হারানো। তারেক রহমান সাহেবকে যখন পিজিতে 111-এর পরে নেওয়া হয়েছে, আজকেও ছবিটা দেখছিলাম, এবং তখন আমরা ছোট, বেগম জি ওনাকে দেখতে গেছে, তারেক রহমান সাহেব ঘাড় সোজা করে মায়ের কোলে মাথা রাখতে পারতেছেন না। একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে, পরের সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে, সবকিছু নাই হয়ে গেছে। কি পরিমাণ ওনারশিপ দেশ, মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে তিনি বলেন এই দেশ ছাড়া। আচ্ছা, আমি এই যে হাদি ভাইয়ের সাথে কথাটা একটু মিল করার জন্য এখানে একটা ফটো অ্যাড করলাম। দেখেন প্রথম আলো এখানে কিভাবে, মানে এই যে আজকে যে প্রথম আলোকে রক্ষা করার জন্য মির্জা ফখরুল উনি যে আসলে এই যে বিবৃতি দেন, বাধা দেন, কত কিছু করেন, সে প্রথম আলো দেখেন বিএনপির প্রতি, হেফাজতের প্রতি, জামায়াতের প্রতি কি ধরনের শিরোনাম ব্যবহার করেন, পাশে দিচ্ছে একটু দেখেন। এরা আসলে এই এই প্রথম আলোকে টিকানোর জন্য এই ছাড়া আমার আর কোনো জায়গা নেই, আমি আর জায়গা কোথাও নাই। যাব না। আমি একটু তাসলিমা আপনার কাছে জানছি, আপনি তো নিজেও ডাক্তার, এই যে স্লো পয়জনিং এর কথাটা যে বলা হয়, এইটা আসলে কিভাবে ঘটে? আপনি যে হাদিকে বিরতিতে যাওয়ার আগে জিজ্ঞেস করছিলেন যে ওনার যে জেলের চিকিৎসার অবহেলা হয়েছে কিনা বা এটা তদন্ত। এখানে আপনাদেরকে আমি এটাই বলতে চাচ্ছি যে এই যে মির্জা ফখরুল উনি বা এই নতুন বিএনপি, নব্য বিএনপি যেভাবে প্রথম আলোকে রক্ষা করার জন্য একদম মাঠে নামে পড়ছিল, মাঠে যে একবার ই করছে, এই প্রথম আলো দেখেন কি ধরনের মানে তারা ই করে। আমি এখানে কিন্তু আপনার যে একটা কিন্তু দিয়েছি, এখানে একটা চার্ট কিন্তু দিয়েছি। তো এই প্রথম আলোকে রক্ষা করার জন্য কিন্তু বিএনপি সংগ্রাম করে, বিএনপি আন্দোলন করে, এই বিএনপি মানে নানান ভাবে নানান কিছু করে। এই বিএনপি মানুষের প্রত্যাশিত বিএনপি নয়, এই কথাটা কিন্তু এখানে দেখা গেছে। আপনার আমি যে কথাটা প্রায়ই বলি, হওয়া দরকার। আমি প্রায়ই বলি সেটা হলো যে বেগম জিয়ার যে সবচাইতে সফল যে জোটটা ছিল, সবচাইতে কার্যকরী যে জোটটা ছিল, যেটার মাধ্যমে তিনি ক্ষমতায় গেছিলেন, সেই জোটটা হলো 4 দলীয় জোট। আপনার যেটা 2001 সালে ক্ষমতায় আসে। তো এই 4 দলীয় জোটের মধ্যে কিন্তু 2টা জোটই ছিল ইসলামিক। একটা হলো বাংলাদেশ জামায়াত ইসলামী, আর একটা হলো আপনার এই যে আপনার আজিজুল হক, মাওলানা আজিজুল হকের যে জোটটা, এই জোট, এই দল আছে, এই দল, এই যে এছাড়া আপনি কিন্তু দেখবেন যে
আহ আলেম ওলামাদের পাশে সবসময় কিন্তু বেগম জিয়া তার পাশে রাখতেন, এবং তার রাজনীতি ছিল ইসলামের পক্ষে, দিনের পক্ষে। আজকে বিএনপি চলে গেছে বামদের পক্ষে। আজকে বিএনপির মাথাতেও এক সাইডে বলা চলে যে এক অংশে বাম বসে রয়েছে। তো বামেদের কাজ যা তাই করে। তারা একবার সাক্ষাৎকার দেয়, অস্বীকার করে, আবার সাক্ষাৎকার দেয়, সেটা আবার বলে ভুল উপস্থাপন। আসলে মনের কথাগুলো বলে ফেলে, পরে যখন মানুষের তাদেরকে মানে তোপের মুখে ফেলে, তখন সেটা আবার অস্বীকার করে। আসলে তাদের চিন্তাধারা, চিন্তা ভাবনা সম্পূর্ণই কিন্তু আলাদা, ভিন্ন রকম। তাদের চিন্তাধারা কিন্তু সম্পূর্ণই আলাদা। তো আসলে এই যে আজকের যে বিএনপি, নব্য বিএনপি, এই বিএনপির বিষয়টা যদি আপনি তাকান, তাহলে কিন্তু আপনি মানে অবাক হয়ে যাবেন যে এই বিএনপিটা আমরা যারা দেখেছি সেই বিএনপি না। তো এই কারণেই কিন্তু দেশব্যাপী ব্যাপক রকমের একটা জনমত, একটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানুষ কিন্তু তাদেরকে এখন আস্তে আস্তে প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে। তো এই বিষয়গুলোর দিকে যদি তাকানো হয়, তাহলে কিন্তু অনেকগুলো বিষয় দেখা যাবে যে স্পষ্ট হবে। আমি আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই। একটা জিনিস আর দেখাতে চাচ্ছি, সেটা হলো আহ যদি এটা আছে এআই ভিডিও, এখানে আহ এই যে এখানে আমি দেখাতে চাচ্ছি কোনটা। আচ্ছা, এই যে জরিপ নিয়ে যেহেতু কথা বললাম, জরিপের ব্যাপার। বিএনপি এবং জামায়াত খুব কাছাকাছি অবস্থায় আছে, বিএনপি 20%-এর মতো এবং জামায়াতের সম্ভাব্য ভোটার 17%। জামাত বা ইসলামপন্থীদের পার্টিকুলারলি জামাতের উত্থানটা চোখে পড়বার মতো প্রণিধানযোগ্য আমি বলবো। হবার কারণ কি, ধরেন আমি যেদিন ডাকসু ইলেকশন হচ্ছে তার আগের দিনও বা আগের সন্ধ্যার সময় আমাকে যখন কেউ কেউ বলেছে যে না শিবিরের অবস্থা কিন্তু বেশ ভালো, আমি তো উড়িয়ে দিয়েছি, ওটা হতেই পারে না। আমি সেই দুপুরে সেই সকালে ইউনিভার্সিটি ছিলাম, একটা ছাত্র সভায় বক্তৃতাও করেছি, তা আমার এরকম মনে হয়নি। কিন্তু যখন রেজাল্টটা হয়ে গেল তখন থেকে ওটা বোঝার চেষ্টা, ধরেন এখন অনেকের কাছে পরিষ্কার হয়েছে যে মেয়েদের সম্পর্কে ইসলামপন্থী এই রাজনীতিবিদদের বা দলগুলোর অ্যাটিচিউড কী, এবং সেখানে কিন্তু স্পষ্ট হয়েছে জানি নাই। এর এগেনস্টে আমি ধরুন ইসলামিক ইউনিভার্সিটি একটা ছাত্রীর কথা জানি, যাদের সঙ্গে আমার পরিচিত এক ভদ্রলোক তাদের তেমন কথা বলেছেন, সব শুনে মেয়েরা বলেছে আপনারা এগুলো বলেন, কিন্তু কই আমাদের ইউনিভার্সিটিতে আমরা যাদেরকে দেখি এদের ব্যবহার ভালো, এরা আমাদের হেল্পফুল এবং এরা পারলে অন্যদেরকে সাহায্য করে, কিন্তু আপনারা যেসব দলের কথা বলছেন তাদেরকে এটা দেখিনি আমরা কোনো সময়। জামাত ইসলাম এই দিকে কাজ ভালো করেছে আমি বলবো, তারা প্রোগ্রাম বেস গেছে আর মানুষের কাছাকাছি গেছে। জামাতে ইসলামী কি সাহায্য কাজ করেছে। ভালো করেছে, নাকি তারা এরকম একটি ন্যারেটিভ তৈরি করেছে যে জামাতে ইসলাম? আচ্ছা, এখন বিষয়টা হলো যে এত আহ, লম্বা ভিডিও দেখালে আসলে অনেক অসুবিধা হয়, যার কারণে লম্বা ভিডিও আমরা দেখাতে পারি না। এখানে কপিরাইটেড ইস্যু সহ বিভিন্ন জটিলতা আছে। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে আসলে আমি শুরুতে যে কথাটা বলতেছিলাম, যে আসলে মানুষের মধ্যে পরিবর্তন আসতেছে, এবং এই জায়গায় তারা মানে বিএনপির পক্ষে আসলে কোনো কিছুই নাই। বিএনপির পক্ষে জনমত নাই। বিএনপির পক্ষে বিএনপি নেতা কর্মীরা কাজ করছে না, কারণ তারা হুমকি দিচ্ছে, লুটপাট করছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, নানান ধরনের অপকর্মের সাথে জড়িত। এবং বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছে এমন ভাবে মনে হয় তারা ক্ষমতায় চলে আসছে, তারা একদম মনে করে যে বাংলাদেশের শীর্ষ ক্ষমতায় রয়েছে, তারা এখন সবকিছুর মালিক, এরকমটা মনে হচ্ছে। আবার বেগম জিয়া যে আবার সেই 90-এর মতন দাঁড়িয়ে যাবেন, এবং তার যে চেনা বিএনপি, তার হাতে গড়া বিএনপি, সেটাকে ফিরে আনবেন, এটাও কোনোভাবে সম্ভব নয়, কারণ তিনি আহ প্রচন্ড অসুস্থ। এদিকে তারেক জিয়া যে দেশে আসবেন, এটাও সম্ভব না। তারেক জিয়া দেশে আসবে না কেন, এটা নিয়ে প্রচন্ড গুজব রয়েছে, প্রচন্ড সত্যতা সবকিছুই আছে। কারণ আপনি যখন তথ্য দিবেন না, তখন তো স্বাভাবিকভাবেই তো আপনার কাছে আপনার এই গুজবটা ছড়াবে, কারণ তথ্যর অভাব। এটা খুবই স্বাভাবিক। তারেক জিয়া কেন আসছেন না, এটা কেন সরাসরি ওনারা ডিসকাস করছেন না, এই বিষয়টা যে আসলে তাদেরকে ডিসকাস করতে হবে, না করলে তো আসলে এই বিষয়টা ক্লিয়ার হবে না, এটা তো স্পষ্ট। তো বিষয়টা হলো যে সবকিছু মিলিয়ে আসলে সময়টা বিএনপির জন্য ভালো নয়, এবং আগামী সংসদ নির্বাচনেও দেখা যাচ্ছে যে তাদের পরিস্থিতি ভালো নয়। দিনকে দিন জনপ্রিয়তা জামায়াতের যেভাবে হু হু করে বাড়তেছে, সেটা আসলে সত্যি ভালো একটা ব্যাপার। আর সেদিক থেকে আরপিও যেটা, এই যে সর্বশেষ যেটা মানে বলা হলো যে আরপিও যেটা সংশোধন, এই সংশোধনটা আরো বিএনপির জন্য আরো বেশি ধরনের একটা বিপদ হিসাবে সামনে মানে দাঁড়িয়ে গেছে।
এই কারণে আসলে সবকিছু মিলিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করেন, সবকিছু যদি বিচার বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আহ মানে খুব ভালো রকম ভাবেই মানে আপনার কি বলে বিএনপি কিন্তু বিপদই আছে। এই যে বিএনপির যে অনলাইন যোদ্ধারা যাকে নিয়ে মার্কেটিং করে, যাকে সামনে নিয়ে চেতনার ব্যবসা করে, আজকে কি করলেন? ট্রাইব্যুনালে গিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন। ওই জায়গায় আর আমি ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, ওই রাজাকারের বাচ্চা, এই কথা আর চললো না। আমি তো ভাবছিলাম যে উনি ট্রাইব্যুনালে গিয়ে হয়তো ওনার সেই বিখ্যাত স্লোগানটা দিয়ে বলবেন যে আমি কি টাকা আল্লাহ মাফ করুন, আমি আসলে ট্রাইব্যুনালকে উনি এইভাবে কথা বলতে পারেন, আমি হয়তো ভাবছিলাম এমন কিছু বলবেন, কারণ উনি তো এইভাবেই উদ্ধতাপূর্ণ বক্তব্য দেন। উনি মানুষকে মানুষ মনে করেন না। ওনার বক্তব্যের মধ্যে অহংকার, ওনার বক্তব্যের মধ্যে উদ্ধতা, হিংসা, প্রতিহিংসা সবকিছু প্রকাশ পায়। এমনকি দেশের আইন শৃঙ্খলার প্রতি তার ন্যূনতম সম্মান বোধ নাই। এই লোকটা হচ্ছে বর্তমান নব্য বিএনপির আইকন। এনাকে সামনে রেখে চেতনার ব্যবসা করে বিএনপি। তো ইনি সকাল সন্ধ্যা জামাতের বিরুদ্ধে কথা বলতেছে, সকাল সন্ধ্যা বিএনপির হয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জটিলতার মানে কি বলবো অনেক মানে চেতনার একটা স্পেশাল ব্যবসা যেটাকে বলে, সে ব্রাঞ্চ, স্পেশাল ব্রাঞ্চ হলো এই ফজলুর রহমান। তো এখন বিষয়টা হলো যে আমরা আরেকটু একটা বিষয় একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আসলে দেখিয়ে আজকে যে সংবাদগুলো আছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলতে চাচ্ছি। সেটা হলো এইখানে অনেকগুলা কথা বলার আছে, আজকে কথা অনেকগুলা। এখানে যে নির্বাচনের সর্বশেষ একজনের কিন্তু রিট করছিল নির্বাচন স্থগিত করার জন্য। তো আসলে এগুলা কোনো কাজে আসবে না, এটা নিয়ে মন্তব্য করা উচিত কিনা আমার মনে হয় না করা উচিত। তো এটা হচ্ছে বিষয়। তবে এবার একটা বিষয় আসে আলোচিত আলোচিত একটা ঘটনা, সেটা হলো এমপি নির্বাচিত হলে ফ্রি ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারি প্লট নিবে না, সাংবাদিক নোমান। এটা কিন্তু জামায়াত ইসলামীর এই মুহূর্তে সবচাইতে বেশি আলোচিত একটা ঘটনা, সবচাইতে বেশি আলোচিত একটা আহ ব্যাপার। কারণ হলো আপনার প্রায় এক বছর যাবত দেখা যাচ্ছে যে জামায়াত ইসলামী যে মানে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, সম্ভাব্য মনোনয়ন, তো তারা মাঠে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে, প্রত্যেকটা ভোটারের কাছে কাছে গিয়ে নিজেদের মতো করে ভোট তৈরি করছে। তো এই ভোটের মাত্র 2 মাস 3 মাস আগে এসে একজনের মনোনয়ন বাতিল করে এই সাংবাদিককে দেওয়া হলো। তো যার মনোনয়ন বাতিল করেছে বিএনপি জামায়াত, সেই জামায়াতের কিন্তু জেলা আমির, জেলা পর্যায়ের শীর্ষ নেতা, তাকে বসিয়ে দিয়েছে, শুধুমাত্র উপর থেকে সিগন্যাল দিয়েছে যে বসে যাও। তার জায়গায় এই সাংবাদিক দাঁড়িয়ে, সাংবাদিক কে জানেন? স্কাইপি কেলেঙ্কারি যে ফাঁস করেছিল সেই সাংবাদিক, সাহসী সাংবাদিক। চিন্তা করেন। তো এখানে একটা আশ্চর্যের ব্যাপার হলো, চিন্তা করুন এই ঘটনা যদি বিএনপি বা অন্য কোনো দলে ঘটতো, তাহলে ওই এলাকায় কুরুক্ষেত্র, আসলে এটা ইসলামে বলা যায় না, বলা চলে যুদ্ধক্ষেত্র হয়ে যায়, মানে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র হতো। কারণ মনোনয়ন দিছে ভাই, দিয়ে শেষ মুহূর্তে এসে বাতিল করে দিছে প্রার্থী, কোনো কথা নাই, তাস করে তিনি বসে গেছেন এবং তার পক্ষে কাজ করা, প্রচার প্রচারণা করা শুরু করে দিয়েছে। এটা কিন্তু একটা বিশাল বড় একটা ব্যাপার। অন্য কোনো দলে আপনি এরকম শৃঙ্খলা খুঁজেই পাবেন না। এখন সেই সাংবাদিক কি বলতেছে যে তিনি ক্ষমতায় আসলে যদি নির্বাচিত হন, তাহলে সরকারি কোনো সুবিধা তিনি নিবেন না। ভাই, এটা বাংলাদেশে এর আগে ভাবতে পেরেছেন কখনো? মনোনয়ন বাতিলের পরে কোনো সংঘর্ষ নাই, মারামারি নাই, টুশব্দ নাই, এলাকার কোনো নেতা কর্মীরা ওই নেতার পক্ষে কোনো মিছিল মিটিং কিচ্ছু করে নাই, একদম নীরব ঠান্ডা। হ্যাঁ, আবার উল্টো তার হাসি মুখে তার পক্ষে চলে গেছে। আবার এই জায়গায় কিন্তু আবার যে বিষয়টা হয়েছে যে তিনি ডাক দিচ্ছেন, সে লোকটাও আসলে সাহসী মানুষ, যোগ্য মানুষ। তো এটা একটা মানুষ আসলে জামায়াত ইসলামী যে ক্ষমতার রাজনীতি করে না, এই বিষয়টা কিন্তু এখানে আবারও স্পষ্ট ভাবে কিন্তু আহ মানুষের সামনে আবার উপস্থাপিত হলো, এবং এটা খুবই আমি মনে করি যে একটা পজিটিভ একটা সাইন। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, এটা হলো একটা জরিপ। জরিপটা হলো যে এই যে আওয়ামী লীগ নিয়ে আমরা কতগুলো সাংবাদিকের মায়া কান্না দেখলাম, এতগুলো সাংবাদিকের মায়া কান্না দেখলাম যে তারা বেশিরভাগই বলতেছিল যে তাদের ভোটার গুলা কাদের ভোট দিবে, তাদের ভোট দিতে পারবে কিনা, এই বিষয়গুলো কিন্তু বলছে। তো এখানে দেখা যাচ্ছে যে প্রায় 69% মানুষ
চাচ্ছেন যে জামাত আপনার এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, এটা সঠিক হয়েছে, যুক্ত হয়ে মানে ভালো কাজ হয়েছে, এরকমটা কিন্তু অনেকেই বলতে চাচ্ছেন বা বলছেন। তো এই বিষয়টা কিন্তু আসলে এখন মানুষের সামনে একটা বড় ধরনের একটা উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে যে এটা একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। আর পালাতক যে হাসিনা সরকার রয়েছে তাদের নিবন্ধনটা বাতিল করাটা এটা কিন্তু খুবই যুক্তিযুক্ত এবং বলা চলে যে সত্যিকারের ভালো একটা কাজ হয়েছে। এটা মানে বলা চলে যে খুবই খুবই ভালো একটা ব্যাপার। এখানে আরেকটা জরিপ দেখেন, ৮০% মানুষ কিন্তু বাংলাদেশকে নিয়ে আশাবাদী। চিন্তা করেন, ১০০ জনের ৮০ জন মানুষই বাংলাদেশকে নিয়ে আগে কিন্তু হতাশা ছিল যে দেশ কোথায় যাবে, কি হবে, এ দেশের কত দূরে আগাতে পারবে, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে চিন্তা ছিল। কিন্তু আপনি দেখেন এখানে বাংলাদেশের মানুষ পুরোপুরি ভাবে পজিটিভ এবং তারা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু তারা চিন্তা করতেছে বা এই বিষয়টা নিয়ে কিন্তু তারা ভাবতেছে। তো এটা খুবই খুবই ভালো ব্যাপার। আরেকটা হলো যে ৫২% মানুষ নতুন রাজনীতি চায়। এটা একটা আমি মনে করি যে জামাতের জন্য শাপে বর। কারণ বিএনপি যাদের নিয়ে আসছে তারা কিন্তু পুরাতন। বেশিরভাগই ইতিমধ্যে এলাকার মানুষ চিনে। তারা কতটা ভালো মানুষ, কতটা সৎ মানুষ, কতটা দুর্নীতিমুক্ত মানুষ এলাকার মানুষ কিন্তু চিনে। তো জামায়াত ইসলামী যে কাজটা করছে এই পুরাতন প্রার্থীদের বাদ দিয়ে সম্পূর্ণ তরুণ নতুন নেতৃত্ব সামনে নিয়ে আসছে। অথচ ৫২% মানুষ, ১০০ জনের ৫২ জন মানুষ চায় যে নতুন নেতৃত্ব আসুক। অটোমেটিক্যালি কিন্তু জামাতের পক্ষে চলে আসছে। খুবই খুবই ভালো একটা ব্যাপার আমি মনে করি। এবং এটা কি বলছে, এই যে লাস্টে যেটা দেখলাম, আচ্ছা, এখানে আবার আরেকটা বিষয় হলো যে নতুন নতুন দলের বিষয়টা বলা হয়েছে যে নতুন দল মানে চাই কিনা, নতুন দলের নিয়ে জরিপ হয়েছে। তো এখানে ৪৩% মানুষ বলছে যে বাংলাদেশে যতগুলো দল আছে এই মুহূর্তে তাতেই ঠিক আছে। আর বাকি আপনার কত শতাংশ, ৫৭, ৫৭% মানুষ তারা কিন্তু নতুন দল, আরো দল তারা আশা করছেন। তো যাই হোক, আসলে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, অনেক দূর বলে ফেললাম। আপনারা আশা করছি আমার এই যে কথাগুলো, এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। তো সবকিছু মিলিয়ে আমি ওই যে ৮০% লোকের পক্ষের একজন। আমি চাই বাংলাদেশ এগিয়ে যাক, নতুন বাংলাদেশ। আমরা যারা তরুণ আছি আমরা দুর্নীতিমুক্ত আমরা দেশ দেখতে চাই, যে দেশে হিংসা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মানুষকে হুমকি দিবে না, যে যার মতন করে চলবে। এরকম কিন্তু আমরা দেখেছি। তো সেটাই আশা করি হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। আগামীকালকে আরো একটা টপিক নিয়ে, নতুন কোন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।